হ্যালো বন্ধুরা, আজকে আমরা আইডল আয়ের এপিসোড 6 সম্পর্কে জানতে চলেছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এপিসোড 6 এর শুরুতে সেনাকে তার বাসার ভেতরে দেখতে পায়। বাইরে হেজোকে দেখা যায় যে রায়ের সাথে কথা বলছে। রায় জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তুমি কিভাবে জানলে যে আমি এখানে থাকি? তুমি কি আমার উপর নজরদারি করছিলে? হেজো বলে, আমি তোমার জন্য চিন্তিত ছিলাম। রায় বলে, আমাদের ব্রেকআপ তো আগেই হয়ে গেছে। কিন্তু হেজো অস্বীকার করে এবং বলে, সেই সময় আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তোমাকে সাহায্য করতে পারিনি। কিন্তু এবার ব্যাপারটা আলাদা, আমি তোমাকে রক্ষা করব, তোমার আমার দরকার। রায় বলে, ব্রেকআপ তো হয়ে গিয়েছিল, এ কথা তো তুমি ভালো করেই জানো। তুমি বলেছিলে যে আমার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে, এবং এটা সত্যিও ছিল। এখন আমাকে একা ছেড়ে দাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না। হেজো জিজ্ঞাসা করে, তাহলে ওই মেয়েটি তোমার কি? রায় বলতে থাকে, সেই একমাত্র মানুষ যে আমার উপর এখনো বিশ্বাস করে। আগে আমি ভালো ছিলাম না, ওষুধ খেতাম, কিন্তু যেদিন থেকে আমি তার সাথে থাকছি আমার ভালো লাগছে। ওইসব ওষুধের দরকার পড়ছে না। তুমি যদি সত্যি আমার ভালো চাও তাহলে আর এখানে আসবে না। পরবর্তী দৃশ্যে হেজোকে দেখা যায় যে তার বাসায় যাচ্ছিল। অতীতের একটি দৃশ্য মনে করে, যখন সে রায়ের কাছে গিয়েছিল। সে বেশ কয়েকটি ছবি দেখায়। এই ছবিগুলো সেই রিপোর্টার রায়কে আগে দেখিয়েছিল এবং এর বিনিময়ে টাকা চেয়েছিল। হেজো বলে, তুমি আগে থেকে এসব সম্পর্কে জানতে, কিন্তু আমাকে কিছুই বলনি। এগুলো দেখে নিশ্চয়ই মজা পেয়েছো। তুমি শুধু আমার অনুভূতির যত্ন নেওয়ার ভান করছো। পরে সে চলে যেতে চায়। রায় পিছন থেকে বলে, আমি তোমার জন্যই করেছি, আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। যদি এই আর্টিকেলটি বেরিয়ে যেত তাহলে তোমার পরিবার নিশ্চুপ থাকতো না। আমাকে এজন্য ক্ষমা করে দাও। তুমি যদি চাও আমি চলে যাব। হেজো বলে, চলে গেলেই কি হবে? তুমি কি মনে করো তুমি আমার কাছে বিশেষ কেউ? তুমি কিছুই না। তোমার মা জুয়া খেলে আর তোমাকে ঋণে ডুবিয়ে রাখে। সেই ঋণ শোধ করাই তোমার কাজ। তোমার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেছে। রায় বলে, তুমি এ ধরনের কথা বলছো কেন? আমি তো ক্ষমা চেয়েছি। আমি কি সত্যি তোমার কাছে কিছু না? হেজো অস্বীকার করে। বর্তমানে সময় হেজোকে তার সেক্রেটারিকে বলে, রায়ের জন্য নতুন আইনজীবী দরকার এবং তার উপর কত ঋণ আছে এসব তদন্ত করো। এরপর সেনাকে দেখা যায় যে তার কাজ করছে। সে সেই দৃশ্য মনে করে যখন রায় তার হাত ধরে ফেলেছিল। ঠিক তখনই রায় এসে দরজায় কড়া নাড়ে। সে জিজ্ঞাসা করে, তুমি ঘুমিয়ে গেছো? আমি আমার রিলেশনশিপ সম্পর্কে চার্ট নিয়ে এসেছি, এখানে রেখে যাচ্ছি। আজ যা হয়েছে তা নিয়ে তুমি নিশ্চয় অনেক বিভ্রান্ত হয়েছো। আমি এখানে আরো কিছুক্ষণ থাকতে চাই, আমার এখানে ভালো লাগে। আমার মতো অনেককে সাহায্য করতে করতে তুমি এখন নিশ্চয় অনেক ক্লান্ত হয়ে পড়েছো, কিন্তু এখন থেকে আমি আমার সেরাটা দেব। এ বলে সে চলে যায়। সেনা পরে বেরিয়ে আসে এবং চার্ট দেখে, তাতে লেখা ছিল হেজোর সাথে কোনো সম্পর্ক নেই তার। পরদিন সকালে সেনাকে দেখা যায় যে বাসায় থেকে বের হচ্ছে। সে রায়কে বলে, আমরা রস অফিসে কথা বলতে যাচ্ছি, তোমাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যদি কিছু না জানো তাহলে সে বিষয়ে কথা বলবে না। আবেগী হয়ে সেখানে উল্টো পাল্টা কিছু করবে না। কিন্তু রায় বলে, আমি এরকম কেন করব? পরে গাড়িটা দেখে বলে, তুমি নতুন গাড়ি নিয়েছো, আমি এটা চালাতে পারি। সেনা বলে, আরে না, আমি এটা রেন্টে নিয়েছি। পরবর্তী দৃশ্যে সমস্ত প্রক্রিয়া ট্রাইব্যুনালের মধ্যে হয়। যেই বলছে রায় ইউসাংকে মারধর করেছে। রায় চিৎকার করে বলে, আমি এমন করিনি, তুমি মিথ্যা কথা বলছো কেন? যে সবার কাছে বলে, দেখো এ কিভাবে চিৎকার করছে। যখন এই উসাং এর সাথে ছিল তখন দুজন মারামারি করত, আমার পুরোপুরি জানা আছে সে তাকে মেরেছে। বঙ্গন বলে, তুমি অন্য এজেন্সির সাথে চুক্তি করেছিলে, তুমি এজন্য টাকা পেয়েছো। তোমার মায়ের অ্যাকাউন্টেও অনেক টাকা এসেছিল। যে বলে, আমি উসাংকে বলেছিলাম যে তুমি অন্য এজেন্সির সাথে চুক্তি করেছো। তাকে বলেছিলাম তোমার সাথে কথা বলতে, তোমাকে থামাতে। সেই দিন তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তাকে মেরে ফেলেছো। একটি অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে যে হাসপাতালে ছিল সাথে উসাংও ছিল। সে উসাংকে বলে, রায় কি করতে যাচ্ছে? সে অন্য কোম্পানির সাথে চুক্তি করছে। আমি জানতাম সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমি কাল এই বিষয়ে প্রেস কনফারেন্সে বলবো। কিন্তু উসাং অস্বীকার করে এবং বলে, এখনো এটা নিশ্চিত হয়নি। যে বলে নিশ্চিত হয়েছে, ওই এজেন্সিতে আমার এক বন্ধু কাজ করে, সে আমাকে বলেছে। উসাং বলে, ঠিক আছে, আমি রায়ের সাথে কথা বলে পরে জানাবো। বর্তমানে রায় বেরিয়ে আসে। সেনাকে বলে, বলো আমার মা কোথায় এখন? ভেতরে জেইকে দেখা যায় যে যাচ্ছিল, কিন্তু বঙ্গন তাকে থামায়। সে বলে, যদি আমাদের তোমাকে আবার ডাকার প্রয়োজন হয় তাহলে তোমাকে আসতে হবে। যে বলে, তুমি কি ফালতু কথা বলছো? আমি তো সব বলেই দিয়েছি, এখন আমি আবার এখানে কেন
আসবো। বঙ্গন বলে তুমি আগে মিথ্যা বলেছিলে যে তুমি হাসপাতালে ছিলে, কে জানে এবারও মিথ্যা বলছো কিনা। তোমার ভালো হবে সহযোগিতা করলে, তাই যদি আমরা ডাকি তোমাকে আবার আসতে হবে। যখন যে বাহিরে আসে, হাঙ্কু তার সাথে সাক্ষাৎ করে এবং তাকে কিছু একটা বলে। এরপর গায়নকে দেখা যায় যে কোনো ক্যাফেতে বসে আছে। ঠিক তখনই রায় সেখানে এসে তাকে ধরে এবং বাইরে নিয়ে আসে। রায় চিৎকার করে বলে, তুমি কি আমার নামে অন্য কোনো কোম্পানির সাথে চুক্তি করেছিলে? সে স্বীকার করে বলে, আমার টাকার দরকার ছিল। রায় বলে, তুমি কেমন মা, তুমি আমাকে সন্দেহভাজন বানিয়ে ফেলেছো। আমি তোমার কারণে জেলে যেতে পারি। ওই এজেন্সিটি কোনটা যার সাথে তুমি চুক্তি করেছিলে? কিন্তু মিগাং নাটক করে এবং পরে ভান করে যে বঙ্গন আগে তার স্টেটমেন্ট নিয়েছিল। বঙ্গন বলেছিল তোমার ছেলে কি কি করছে, তাই নিজেকে অপরাধী স্বীকার করার কথা বলো। মিগাং রায়কে একই কথা বলে, যদি তুমি এমন করো তাহলে তোমার সাজা কমতে পারে। সে সেনাকে বলে ওকে রাজি করিয়ে নাও। রায় তার মাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। যখন তারা গাড়িতে যাচ্ছিল তখন সেনা লক্ষ্য করে রায়ের মন খারাপ হয়ে গেছে। সে তাকে কোথাও নিয়ে যায়। রায় জিজ্ঞাসা করে, আমরা কোথায়? সেনা বলে, তুমি উপরে চলো, বুঝতে পারবে। পরে দুজন উপরে আসে। সামনে একটি স্ক্রিন থাকে। স্ক্রিনে উসাং এবং রায়ের ছবি থাকে, সাথে ফ্যানদের কমেন্টও ছিল। সেনা বলে, অন্যরা কি ভাবে সে ব্যাপারে চিন্তা করো না, কারণ এখনো অনেক ফ্যান আছে যারা তোমার নির্দোষ প্রমাণ করতে চায়, তোমার জন্য অপেক্ষা করছে। হানকুকে দেখা যায় যে জেই এর সাথে কথা বলছে। সে বলে, তুমি কেন প্রসিকিউটরের কাছে যাও? তোমার কিছুই জানা নেই, অযথা কথা বলতে থাকো। কিন্তু জেই বলে, এটাই সত্য যে রায় অন্য কোম্পানির সাথে চুক্তি করেছিল। হানকু বলে, হ্যাঁ সত্যি, কিন্তু সেটা রায় করেনি। যে বলে, তাহলে কি করেছিল? কিন্তু সে বলে না। হানকু বলে, পরের বার এ ধরনের কথা বলবে না। আমি বসং এর সাথে কথা বলবো যাতে তোমার এবং ইয়ংবিনের চুক্তি গ্রহণ হয়। কিন্তু ঠিক তখনই ইউবিন জিনিসপত্র প্যাক করে নিয়ে আসে এবং বলতে থাকে, আমার এর দরকার নেই, এখন আমি চলে যাচ্ছি। রায় আমার সাথে দেখা করতে এসেছিল। আমি তার চোখের দিকে তাকাতে পারিনি কারণ আমি অপরাধ বোধে ভুগছিলাম। যে চিৎকার করে বলে, অপরাধ বোধ মানে তোমার কি? সে উসাংকে মেরেছে। ইয়ংবিনও চিৎকার করে বলে, তুমি আগে থেকেই জানো যে সে এবং উসাং কতটা কাছাকাছি ছিল। সে তাকে মারতে পারে না। আমরা একসাথে কত খুশিতে ছিলাম, কিন্তু এখন দেখো আমরা কিভাবে ধ্বংস হয়ে গেলাম। এ বলে সে চলে যায়। অন্যদিকে জংচুলকে দেখা যায় যে তার ছেলের সাথে কথা বলে। সে জিজ্ঞাসা করছিল কেস কতটুকু এগিয়েছে। বঙ্গন সব কথা বলে দেয়। সে বলে একটা আলাদা সন্দেহভাজন পাওয়া গেছে। সে আগে মিথ্যা বলেছিল যে সে হাসপাতালে ছিল। তাদের মধ্যে একজন নির্দোষও হতে পারে। জংচুল বলে, যদি তুমি এ ধরনের কথা বলো যে সে নির্দোষ ছিল, তাহলে তুমি কখনো কেস জিততে পারবে না। তদন্ত হচ্ছে একটা শিকারের মতো, যদি তোমার শিকার মেলা যায় তাহলে যাই হোক না কেন তোমাকে তার পেছনে লেগে থাকতে হবে যতক্ষণ না সে ধরা পড়ে। বাসায় সেনাকে দেখা যায় যে রায়ের সাথে কথা বলে। সে বলে, আমি চুজিকে বলে দিয়েছি, সে দ্রুত জানতে পারবে তোমার মা কোন কোম্পানির সাথে চুক্তি করেছিল। রায় বলে, আমি বসং এর সাথে কথা বলতে যাব যাতে আমার চুক্তি গ্রহণ হয়, যদিও আগে সে না করেছিল। ঠিক তখন সেনার কাছে একটি মেসেজ আসে এবং সে বলে, তুমি খাবার খেয়ে নিও, আমি কোথাও যাচ্ছি। পরবর্তী দৃশ্যে সে হেজোর কাছে যায়। হেজো বলে, সেই সময় আমি ওসব বলে দিয়েছিলাম, আমাকে এজন্য ক্ষমা করে দাও। আমি জানি রায়ের বাড়ি সিল হয়ে গিয়েছিল, সে কোনো হোটেলে যেতে পারছিল না, লোকেরা তাকে সেখানে দেখে ফেলতে পারত, তাই তুমি তাকে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছিলে। আমি কি ঠিক বলেছি? সেনা হ্যাঁ বলে। হেজো একজন আইনজীবীর সাথে কথা বলে এবং বলে সে তোমার সাথে রায়ের কেসে কাজ করবে, কিন্তু সেনা অস্বীকার করে এবং বলে, আমি একাই কাজ করি। হেজো বলে, আমি এবং রায় 10 বছর ধরে একসাথে আছি, আমি তাকে ভালোবাসি, আমি তার জন্য কিছু করতে চাই। সেনা বলে, যখন তোমার দরকার হবে আমি তোমাকে বলবো। পরবর্তী দৃশ্যে রায়কে দেখা যায় যে তার কোম্পানিতে আসে। সেনাও সাথে থাকে। সে বলে, আমি নিজেই বসং এর সাথে কথা বলবো, তুমি এখানে অপেক্ষা করো, তুমি আমার জন্য যা করছো তার জন্য ধন্যবাদ। পরে ভিতরে যায়। সেনা এখানে তার বস গুয়াংসুকে দেখে তার কাছে আসে এবং বলে, আপনি এখানে কি করছেন? গুয়াংসু বলে, আমি তো এমনিতেই এসেছি, তোমার কি হয়েছে, কোনো ক্লায়েন্টের ব্যাপার? সেনা বলে, সে বসং এর সাথে কথা বলতে চেয়েছিল তাই এসেছে। গুয়াংসু বলে, আমি তোমাকে কেস ছাড়তে বলেছিলাম, কিন্তু তুমি কেস কখনো ছাড়ো না। আমি তোমাকে সেই কথা বলেছিলাম যে একজন আইনজীবী কি হয়। যখন পুরো দুনিয়া তোমার ক্লায়েন্টের বিরুদ্ধে চলে যায় তখন তোমাকে তোমার ক্লায়েন্টের পাশে দাঁড়াতে হবে। ভেতরে রায়কে দেখা যায় যে বসং এর সাথে কথা বলে। সে বলে, আজকাল কি অদ্ভুত কথা বলছো। তার দাবি যে আমি অন্য কোম্পানির সাথে চুক্তি করেছি, কিন্তু আপনি জানেন আমি এমন করিনি। বসং বলে, হ্যাঁ আমি জানি, যখন তুমি 10 বছরের ছিলে তখন আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। আমি জানি তুমি এমন করবে না। আমি যদি সেই সময় বিয়ে করতাম তাহলে আমার ছেলে তোমার মতো বড় হতো। রায় চুক্তি রিনিউ এর কথা বলে। বসং
বলে, হ্যাঁ তুমি তা করতে পারো, কিন্তু আগে তোমাকে তোমার নির্দোষ প্রমাণ করতে হবে। যদি আদালতে তোমার দরকার হয় তবে বলে দিও আমি সাক্ষাৎ দিতে প্রস্তুত আছি। সেনাকে দেখে যে বসং এর সাথে কথা বলছিল, বসং বলে, তুমি আগে কিভাবে বড় বড় কেস নিতে যাতে আমি আমার বাবার ঋণ শোধ করতে পারি। তারপর অতীতের কথা বলতে শুরু করে বসং। বাস স্ট্যান্ডে বসেছিল, পাশে একটি মেয়ে ছিল যে সেনা। সেখানে বৃষ্টিও হচ্ছিল, ধুলোও উড়ছিল। বসং নিজেকে বাঁচাতে প্রতিক্রিয়া দেখে, কিন্তু বসং দেখে সেনা কিছুই করছে না। সে মনমরা হয়ে শান্ত হয়ে বসে আছে। বর্তমান সময়ে বসং সেনাকে বলে, এই কেসটি তোমার বাবার মতো, তাই আমার মনে হয় তুমি এই কেস ছাড়তে চাইছো না। সেনা পরে একটি দৃশ্য মনে করে, তার বাবা জেলে আছে। সে তার বাবাকে বলে, আপনি এমন করেননি। বাবা বলে, আমার কথা কে বিশ্বাস করবে। পরবর্তী দৃশ্যে রায়কে দেখা যায় যে বাসায় এসে শুয়ে আছে। সেনা তার কাজ করছে, সে তাকে দেখছিল। পরে তার কাছে আসে বলে, আমার ঘুম আসছে না, তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানো, কিন্তু আমি তোমার সম্পর্কে কিছুই জানি না, তাই আমাকে তোমার সম্পর্কে বলো। তোমার প্রিয় খাবার কি? সেনা বলে দেয়। তুমি খালি সময়ে কি করো? সেনা সেই দৃশ্য মনে করে যে সে কিভাবে রায়ের কনসার্ট দেখতো, কিন্তু সে বলে যে সে কিছুই করে না। রায় বলে, তুমি গান শোনো? সেনা সেই দৃশ্য মনে করে যখন সে রায়ের গান শুনতো, কিন্তু এবার সে অস্বীকার করে। রায় বলে, আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। সে তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে একটি পিয়ানো আছে এবং তাকে বাজাতে বলে। যখন সেনা বাজাতে পারে না তখন সে তাকে শিখিয়ে দেয়। সেনা পরে যেতে চায়, সে তার হাত ধরে ফেলে, বলে, আমি তোমাকে গান শোনাতে চাই। গান গাওয়া শুরু করে দেয়। সেনা সেই দৃশ্য মনে করে যে এই গান সেই একই গান যা সে সেই দিন শুনেছিল। সে পানির ধারে গিয়ে কেঁদেছিল, কিন্তু সেখানে রায় ছিল এবং এই গানই গাচ্ছিল। সে তার টুপিও পরিয়ে দিয়েছিল। পরবর্তী দৃশ্যে চুংজেকে দেখা যায় যে চুপচাপ কাউকে দেখছিল। পরে সেনার কাছে ফোন করে বলে, আমি জেনেছি ওই এজেন্সি কোনটা। সেনা বলে, ঠিক আছে আমি আসছি। রায় সেনাকে বলে, তুমি কি বাহিরে যাচ্ছ? আমাকে বাড়ির চাবি দাও। সে তাকে চাবি দেয়। রায় একটি দোকানে আসে, কিছু প্রয়োজনীয় জিনিস নেয়, তারপর তার বাড়িতে আসে। সে এখন খাবার বানাতে যাচ্ছে যা সেনার প্রিয়। সে আগে তার হাউসকিপার চাংজুকে ফোন করে, আগে তার খোঁজ খবর নেয়। চাংজু বলে, আমি ঠিক আছি, আজ কি মনে করে? রায় বলে দেয় যে সে কি বানাতে চাচ্ছে, তাকে সাহায্য করতে বলে কিভাবে কি করতে হবে। সেনা এজেন্সির লোকটির কাছে আসে, বলে, তুমি রায়ের অনুমতি ছাড়াই তার চুক্তি এই কোম্পানির সাথে করিয়েছো, এমনটি করা ভুল। তুমি তার মাকে এমন করতে দিয়েছো কেন? কিন্তু সেই লোকটি বলে, তার মা করেনি, সেটা উসাং ছিল। উসাং বলেছিল যে সে রায়কে নিয়ে আসবে, তাই আমরা তার কথা মেনে নিয়েছিলাম। বাসায় রায়কে দেখা যায় যে খাবার বানাচ্ছিল, কিন্তু এখানে ভাত নেই। সে চাংজুকে ফোন করে জিজ্ঞাসা করে, এখানে ভাত আছে? চাংজু বলে, আমি জানি না, তুমি সেনাকে জিজ্ঞাসা করো। রায় একটি রুমে ভাত খুঁজছিল, কিন্তু ঠিক তখনই একটি ডায়েরি পায় যা সেনার। তাতে সেনার ছোটবেলার ছবি থাকে। এগুলো দেখে সে খুশি হয়, কিন্তু ঠিক তখনই একটি বাক্স দেখে। সেটা খুলে এর ভেতরে যা ছিল তা দেখে সে অবাক হয়ে যায়। পরবর্তী দৃশ্যে সেনা বাসায় আসে। বক্সের ভেতরের জিনিসপত্র সামনে ছড়ানো ছিল, পাশে রায় বসেছিল। সেনা তার নাম ধরে ডাকে। রায় বলে, আমাকে বলো এগুলো কি? বাক্সের ভেতরে ছিল সেই সব সামগ্রী যা একজন ফ্যানের কাছে থাকা উচিত, যেমন কনসার্টের টিকিট, রায়ের ছবি। এরপর এপিসোডটি শেষ হয়। পরবর্তী এপিসোড রিলিজ হবে আগামী মঙ্গলবার। তো পরবর্তী এপিসোডগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।